নমস্কার বন্ধুরা, গল্প পাঠে আমি তাপস। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাদরের পা। তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক। অবনীবাবু বলেছিলেন, আগ্রা থেকে আমি যখন ফতেপুর সিকরিতে বেড়াতে গিয়েছি, সেই সময়ে এক ফকির এটা আমাকে দেয়। জিনিসটা আর কিছুই নয়, বাদরের একখানা পা। সুরেনবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বাদরের পা? সে আবার কি? অবনীবাবু বললেন, বিশেষ কিছু নয়, বাদরের একখানা শুকনো পা। মিশরের লোকেরা যে উপায়ে মানুষের মরাদেহকে শুকিয়ে রাখে, সেই রকম কোনো উপায়েই এই বাদরের পাখানাকে শুকিয়ে রাখা হয়েছিল। এই দেখুন। বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালেন। সুরেনবাবুর স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউরে উঠে বললেন, মা গো, ওটাকে আপনি আবার পকেটে পুরে রেখেছেন? আপনার ঘেন্না করে না? সুরেনবাবু শুধলেন, এর গুণ কি? অবনীবাবু বললেন, এর মহিমায় 3 জন লোকের 3টি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। বলেন কি, এও কি সম্ভব? হ্যাঁ। প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিলেন। তার প্রথম 2টি ইচ্ছার কথা জানি না, কিন্তু তৃতীয়বারে সে মরতে চেয়েছিল। তার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। কি ভয়ানক! আর কেউ এর গুণ পরীক্ষা করেছে? সুরেনবাবু একটা দুঃখের নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আমি করেছি। কিন্তু পরীক্ষা করে এইটুকু বুঝেছি যে অদৃষ্টে যা আছে তা ঘটবেই। নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না। তাই এই জিনিসটাকে আজ আমি গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি। সুরেনবাবু বললেন, সে কি কথা? আপনার কথা যদি সত্যি হয়, তাহলে তো বলতে হয় যে এর শক্তি এখনো ফুরোয়নি। এখনো আরও একজন লোক এর কাছে 3টি ইচ্ছা প্রকাশ করতে পারে। তা পারে। তাহলে ওটা আমাকে দিন না কেন? সুরেনবাবু আঁতকে উঠে বললেন, বলেন কি অবনীবাবু, আমি আপনার বন্ধু হয়ে এমন শত্রুর কাজ করতে পারবো না। কেন? আপনি জানেন না এ হচ্ছে কি সাংঘাতিক জিনিস। একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা। সুরেনবাবু কৌতুকে হেসে বললেন, আমি এসব গাঁজাখুরি কথা বিশ্বাস করি না। তবু দেখাই যাক না আপনার রূপকথার ভিতরে কতটুকু সত্যতা আছে। ওটা গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতেই দিয়ে যান না। অবনীবাবু বললেন, বেশ, আপনার কথাই থাকুক। কিন্তু যদি হিতে বিপরীত হয়, তাহলে শেষটা আমাকে যেন দুষবেন না। এই নেন। সুরমা বললেন, হ্যাঁ গো, এ যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প। তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে। সুরেনবাবু বললেন, আমারও তাই বিশ্বাস। তবু মজাটা একবার দেখাই যাক না কেন? প্রথমে কি ইচ্ছা প্রকাশ করি বলো তো? সুরমা বললেন, আমাদের তো কোনো অভাবই নেই। ছেলের ভালো চাকরি হয়েছে, তুমি পেনশন পাচ্ছ, আমরা তো সুখেই আছি। তবে হ্যাঁ, আমার একটি ইচ্ছা আছে বটে। আমাদের বাড়িখানা অনেকদিন মেরামত হয়নি, আর বাগানের দিকে খানতেনে ঘর তৈরি করলে ভালো হয়। এজন্য 5,000 টাকার দরকার। সুরেনবাবু হো হো করে হেসে বললেন, 5,000 টাকার দরকার? তা আবার ভাবনা কি? এক্ষুনি তোমাকে দিচ্ছি।
বলেই তিনি বাদরের সেই শুকনো পাখানাকে হাতের উপরে রেখে বললেন, আমাদের 1000 টাকার দরকার, বুঝেছ? 5000 টাকা। তারপরেই তিনি আর্তনাদ করে বাদরের পাখানাকে টেবিলের উপরে ফেলে দিলেন। সুরমা ব্যস্ত হয়ে বললেন, ও কি, অমন করে উঠলে কেন? সুরেনবাবু সভয়ে বললেন, আমার ঠিক মনে হলো বাদরের ওই পাখানা আমার হাতের ভিতরে নড়ে উঠল। সুরমা বললেন, ও তোমার মনের ভুল। চলো, রাত হলো, এখানে বসে আর পাগলামি করো না, খাবে চলো। সেই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্ন দেখলেন একটা বাদর যেন তার পাশে শুয়ে আছে। তিনি তাড়া দিতেই সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল। সুরেনবাবু দেখলেন তার একখানা পা নেই। পরদিন সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে কালকের রাতের স্বপ্নের কথা বলছিলেন। সুরমা হেসে বললেন, কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছ তো? বাদরটা হয়তো আমাদের টাকা দিতে। বলতে বলতে থেমে পড়ে সুরমা চমকে উঠে সন্তস্ত্র স্বরে বললেন, দেখো দেখো। বাগানের একটা বটগাছের ঘন পাতার ভিতর থেকে একটা বানর মুখ বাড়িয়ে বসে আছে। সুরেনবাবু সহজভাবেই বললেন, পাড়ার ঘোষেদের বাড়িতে দুটো বাদর আছে জানো না? একটা কোনো গতিকে পালিয়ে এসেছে আর কি। বানরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল। সুরমা বললেন, আমার যেন কেমন ভয় ভয় করছে। সুরেনবাবু কি বলতে যাচ্ছিলেন, এমন সময় ডাক পিয়নের গলা পাওয়া গেল। রেজিস্ট্রারি চিঠি আছে বাবু। সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন। খামের উপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিটা এসেছে রেল অফিস থেকে। তার পুত্র অমিয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার। চিঠির বক্তব্য এই, প্রিয় মহাশয়, আপনার পুত্র অমিয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগে গিয়েছিলেন। সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক ব্যাঘ্রের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন। অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি। এই শোচনীয় দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। রেলের প্রাইভেট ফান্ডে আপনার পুত্রের 5000 টাকা জমা হয়েছে। এই টাকা নিয়ে যাবার ব্যবস্থা করবেন। সুরেনবাবু পাগলের মতো চেঁচিয়ে বলে উঠলেন, 5000 টাকা! 5000 টাকা! বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে গেলেন। এক মাস কেটে গেছে। গভীর রাত্রি। সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতো বসে আছেন। তাদের চোখে ঘুম নেই। অমাবস্যার রাত, আকাশ অন্ধকার। বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল। হঠাৎ সুরমা বলে উঠলেন, ওগো, সেই বাদরের পাটা কোথায় গেল? বাদরের পায়ের কথা সুরেনবাবু একেবারেই ভুলে গিয়েছিলেন। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন সেখানেই সেটা পড়ে রয়েছে। তিনি স্ত্রীকে বললেন, ওই যে, কিন্তু ওর কথা জিজ্ঞাসা করছো কেন? সুরমা বললেন, ওর কাছে এখনো তুমি দুটো ইচ্ছা প্রকাশ করতে পারো। সুরেনবাবু বললেন,
না না, আর কোনো ইচ্ছা প্রকাশ করবার দরকার নেই। ওসব বাজে আজগুবি ব্যাপার। সুরমা বললেন, না না, আমি আমার ছেলেকে দেখতে চাই। সুরেনবাবু বললেন, কি তুমি আবোল তাবোল বকছো? কোথায় আমাদের অমিয়? বেঁচে থাকলে সে আপনি আসতো। সুরমা মাথা নেড়ে বললেন, না না না, আমি তাকে দেখবই। তুমি ইচ্ছা করলে সে এখনই আসবে। সুরেনবাবু বললেন, শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার প্রথম ইচ্ছাটা ফলেছে দৈব গতিকে, বাদরের পায়ের জন্য নয়। ওর কোনো গুণ নেই। অসম্ভব কখনো সম্ভব হয় না। সুরমা কাঁদতে কাঁদতে বললেন, তাহলে তুমি আমার কথা রাখবে না? আমার অমিয়কে দেখাবে না? সুরেনবাবু নাচড় হয়ে বললেন, বেশ, তুমি যখন কিছুতেই বুঝবে না, তখন কি আর করি বলো। এই বলে এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে বাদরের পাটা তুলে নিয়ে বললেন, আমি আমার ছেলে অমিয়কে দেখতে চাই। বাইরে একটা প্যাঁচার চিৎকারের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া গোগো করে উঠল। একটা টিকটিকি দেওয়ালের উপরে টিকটিক করে ডাকল। তারপর সব স্তব্ধ। সুরেনবাবু বললেন, দেখলে তো, ও বাদরের পায়ের কোনো গুণ নেই। আমি এখন শুতে যাই, তুমিও এসো। সুরেনবাবু দুপা অগ্রসর হলেন। সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাবার শব্দ হল। সুরমা ধর্মর করে উঠে দাঁড়ালেন। ব্যগ্রস্বরে বললেন, ওকে দরজা খুলল? সুরেনবাবু বিবর্ণ মুখে বললেন, ও কেউ নয়, ঝোড়ো হাওয়ায় দরজা খুলে গেছে। সুরমা বললেন, না গো না, আমার অমিয় আসছে, আমার অমিয় আসছে। আমি তার পায়ের আওয়াজ চিনি। সিঁড়িতে তার পায়ের শব্দ শুনছ না? বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। কাঠের সিঁড়ির উপরে কার পায়ের শব্দ হচ্ছে বটে। হয়তো ও শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা। কিন্তু যদি তা না হয়, যদি সত্যি অমিয় আসে, তাহলে সে কি মূর্তিতে আসবে? বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত, মুন্ডহীন, রক্তাক্ত দেহ। সুরেনবাবু আর ভাবতে পারলেন না। শিউরে উঠে টেবিলের উপরে ঝাঁপিয়ে পড়ে বাদরের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তার তৃতীয় বা শেষ ইচ্ছা প্রকাশ করলেন, আমার ছেলে অমিয়কে আর আমি দেখতে চাই না। সিঁড়ির উপরে আর শব্দ শোনা গেল না। খানিক পরে সুরমা নিরাশ মুখে ঘরে ফিরে এলেন। সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, কি দেখলে? শ্রান্তভাবে চেয়ারের উপরে বসে পড়ে সুরমা বললেন, বাইরে কেউ নেই, কিন্তু সদর দরজাটা খোলা। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আর এরকম আরও নতুন নতুন গল্প যদি শুনতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্পে।